আপনি কি বিশ্বাস করেন ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? কল্পনা করুন তো, বাংলাদেশের এক প্রত্যন্ত চরের মেয়ে, যার দুবেলা ঠিকমতো ভাত জুটত না, সে আজ সৌদি আরবের রিয়াদের এক রাজপ্রাসাদের মালিক। আজকের গল্পটি আয়েশার। গল্পের মাঝপথে এমন কিছু ঘটল যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গল্পের শুরুটা সিরাজগঞ্জের যমুনার চরের এক মেঘলা দুপুরে। আমাদের গল্পের নায়িকা আয়েশা, বয়স সবে 22। গায়ের রং শ্যামরা হলেও তার চোখের মায়ায় যেন পুরো যমুনা নদীর গভীরতা লুকিয়ে আছে। বাবা মালিক মিয়া ছিলেন একসময় নামকরা তাঁতি, কিন্তু এখন পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায়। মা অন্যের বাড়িতে কাঁথা সেলাই করেন। আয়েশার জীবনটা ছিল অভাবের সঙ্গে যুদ্ধের। কিন্তু আসল কালবৈশাখী ঝড়টা এলো তখন, যখন গ্রামের সুদখোর মহাজন রফিক তালুকদার তাদের বাড়িতে চড়াও হলো। বাবার চিকিৎসার জন্য নেওয়া ৫,০০০ টাকা সুদে আসলে ৩ লাখ হয়ে গেছে। তালুকদার হুমকি দিয়ে গেল, আগামী ১ মাসের মধ্যে টাকা না দিলে এই ভিটেমাটি আর থাকবে না, আর সে আয়েশাকে জোর করে তার বাড়িতে কাজ করতে নিয়ে যাবে। আয়েশা সেদিন ঘরের কোণে দাঁড়িয়ে বাবার অসহায় কান্না দেখেছিল। সেই কান্না তার বুকে তীরের মতো বিঁধেছিল। সে প্রতিজ্ঞা করল, যে করেই হোক বাবাকে আর এই ভিটেমাটিকে সে বাঁচাবে। শহরের এক এজেন্সির মাধ্যমে সে খবর পেল, সৌদি আরবের রিয়াদে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে কাজের লোকের দরকার, বেতন অনেক। আয়েশা তার মায়ের শেষ সম্বল গলার চেনটা বিক্রি করে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমালো অজানা দেশে। বিমানে ওঠার সময় তার মনে হচ্ছিল সে তার কলিজাটা ছিঁড়ে রেখে যাচ্ছে ওই চরের মাটিতে। রিয়াদ এয়ারপোর্টে নেমে আয়েশার চোখ ধাঁধিয়ে গেল। চারিদিকে আলোর খেলা, বিশাল সব দালান আর খেজুর গাছের সারি। সেখান থেকে তাকে সোজা নিয়ে যাওয়া হলো শহরের এক বিশাল প্রাসাদে, নাম আল নূর ভিলা। প্রাসাদের গেটটাই যেন আয়েশার পুরো গ্রামের সমান। ভেতরে ফোয়ারা, দামি সব ঝাড়বাতি আর সোনার কারুকাজ করা দেওয়াল। কিন্তু প্রাসাদের চাকচিক্য যত বেশি, সেখানকার নিয়মকানুন ততটাই কঠোর। এই বাড়ির মালিক শেখ হারমান, সৌদি আরবের অন্যতম ধনী ব্যবসায়ী। তিনি যতটা ধনী ততটাই গম্ভীর। তবে এই প্রাসাদে একটা অদ্ভুত ভয়ের পরিবেশ আছে। বাড়ির প্রধান পরিচারিকা মিসেস ফাতেমা আয়েশাকে কাজ বুঝিয়ে দিলেন। তার কাজ হলো ওপরতলার লাইব্রেরি আর বাগান পরিষ্কার রাখা। তবে মিস ফাতেমা তাকে একটা কড়া হুঁশিয়ারি দিলেন, যা শুনে আয়েশার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নেমে গেল। তিনি বললেন, আয়েশা, মনে রাখবে, পশ্চিম দিকের করিডরের শেষ মাথায় যে বড় ঘরটি আছে, সেখানে ভুলেও যাবে না। ওই ঘরে শয়তান থাকে। ওখানে যে একবার গেছে সে আর চাকরি নিয়ে ফিরতে পারেনি। আয়েশা ভয়ে ভয়ে মাথা নাড়ল, কিন্তু তার মন কৌতূহলী হয়ে উঠল। কি আছে ওই ঘরে? কেন সবাই ওই দিকটা এড়িয়ে চলে? দিনগুলো ভয় আর শঙ্কাতেই কাটছিল। আয়েশা হিজাব পরে কাজ করে, কারো চোখের দিকে তাকায় না। কিন্তু নিয়তিকে কে খণ্ডাবে? একদিন দুপুরে আয়েশার লাইব্রেরি পরিষ্কার করছিল। হঠাৎ শুনল পশ্চিম দিকে সেই নিষিদ্ধ ঘর থেকে বিকট আওয়াজ আসছে, কাঁচ ভাঙার শব্দ আর কারো আর্তনাদ। আয়েশা কৌতূহল সামলাতে পারল না। সে পা টিপে টিপে সেই ঘরের দিকে গেল। দরজাটা একটু খোলা ছিল। ভেতরে উঁকি দিয়ে সে যা দেখল, তার জন্য সে প্রস্তুত ছিল না। ঘরটা অন্ধকার। শুধু জানালার ফাঁক দিয়ে আসা আলোয় দেখা যাচ্ছে একজন যুবক হুইল চেয়ারে বসে আছে। তার সামনে ক্যানভাস, রং আর তুলি ছড়ানো। যুবকটি রাগে একটি দামি ফুলদানি ছুঁড়ে মারল দেওয়ালে। ইনি জায়েদ, শেখ হারমানের একমাত্র ছেলে। 1 বছর আগে এক কার রেসিং দুর্ঘটনায় তিনি তার পায়ের শক্তি হারিয়েছেন। আগে তিনি ছিলেন প্রাণচঞ্চল, কিন্তু এখন তিনি একাকী, রগচটা আর হতাশ এক যুবক। নিজেকে তিনি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছেন। হঠাৎ জায়েদের নজর পড়ল দরজার ফাঁকে। সে চিৎকার করে উঠল, কে ওঠানে? কে উঁকি দিচ্ছে আমার তামাশা দেখতে? আয়েশা ভয়ে দৌড় দিতে চাইল, কিন্তু তার বোরখা দরজার হুকে আটকে গেল। জায়েদ হুইল চেয়ার ঘুরিয়ে তীব্র গতিতে তার দিকে এলো। তার চোখে আগুন। আয়েশা কাঁপতে কাঁপতে বলল, আমি দুঃখিত স্যার, আমি শব্দ শুনে। জায়েদ ধমক দিয়ে বলল, বের হও, এক্ষুনি বের হও। আমাকে করুণা করার অধিকার কারও নেই। আয়েশা সেদিন কেঁদে কেঁদে নিজের ঘরে ফিরল। সে ভাবল কালই হয়তো তার চাকরি যাবে। কিন্তু অদ্ভুতভাবে পরদিন তার চাকরি গেল না। উল্টো হুকুম এলো, এখন থেকে জায়েদের খাবার আয়েশাকেই দিয়ে আসতে হবে, কারণ অন্য কেউ তার সামনে যাওয়ার সাহস পায় না। আয়েশা প্রতিদিন ভয়ে ভয়ে খাবার নিয়ে যায়। জায়েদ খাবার ছুঁড়ে ফেলে দেয়। কখনো বা আয়েশাকে অপমান করে, কিন্তু আয়েশা কিছু বলে না। সে শুধু চুপচাপ ভাঙা প্লেট পরিষ্কার করে আর নতুন করে খাবার সাজিয়ে দেয়। এই নীরব সহ্য শক্তি জায়েদকে অবাক করে। একদিন জায়েদ তার ক্যানভাসে একটি ছবি আঁকার চেষ্টা করছিল, একটা উত্তাল সমুদ্র।
কিন্তু সে কিছুতেই রং মেলাতে পারছিল না। রাগে তুলিটা ভেঙে ফেলার উপক্রম করল। আয়েশা তখন ঘর ঝাড়ু দিচ্ছিল। সে সাহস করে বলল, স্যার, সমুদ্রের রংটা আরেকটু নীলচে সবুজ করলে ভালো লাগতো। আমাদের যমুনা নদী যখন বর্ষাকালে ফুলে ওঠে তখন ঠিক ওই রংটা ধারণ করে। জায়েদ চমকে তাকালো। এই সামান্য কাজের মেয়েটি তাকে আর্ট নিয়ে কথা বলছে। সে ব্যঙ্গ করে বলল, তুমি আর্ট কি বোঝো? আয়েশা মাথা নিচু করে বলল, আমি আর্ট বুঝি না স্যার, কিন্তু আমি কষ্ট বুঝি। আপনার ছবিতে সমুদ্রের গর্জন আছে, কিন্তু কোনো আশা নেই। আমাদের চরের মানুষের জীবনেও অনেক ঝড় আসে, কিন্তু আমরা জানি ঝড়ের পরেই রোদ ওঠে। জায়েদের বুকের ভেতরটা যেন নড়ে উঠল। বহুদিন পর কেউ তার সঙ্গে মানুষ হিসেবে কথা বলল, পঙ্গু রাজপুত্র হিসেবে নয়। সে শান্ত গলায় বলল, তোমার নাম কি? আয়েশা। এরপর থেকে চিত্রটা পাল্টাতে শুরু করল। জায়েদ আয়েশার কাছে বাংলাদেশের গল্প শুনতে চাইত। আয়েশা তাকে শোনাত জ্যোৎস্না রাতে মাছ ধরার গল্প, সরিষা ক্ষেতের হলুদের গল্প। জায়েদের ক্যানভাসে আবার রং ফিরতে শুরু করল। সে এখন আর অন্ধকার ঘরে থাকে না, জানলা খুলে দেয়। কিন্তু এই সুখ বেশি দিন সইল না। একদিন রাতে আয়েশা দেশে ফোন করল। তার মা কাঁদছে। মহাজন রফিক তালুকদার শেষ সময় দিয়েছে। আগামী 3 দিনের মধ্যে 2 লাখ টাকা না দিলে বাবাকে রাস্তায় ফেলে দেবে। আয়েশা পাগলের মতো হয়ে গেল। এত টাকা সে কোথায় পাবে? তার অগ্রিম বেতন চাওয়ার কোনো মুখ নেই। আয়েশা সিদ্ধান্ত নিল সে জায়েদের কাছে সাহায্য চাইবে। পরদিন সকালে কফির ট্রে হাতে সে জায়েদের ঘরে ঢুকল। জায়েদ তখন খুব খুশি। তার একটা ছবি এক বড় প্রদর্শনীতে সিলেক্ট হয়েছে। আয়েশা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার একটা সাহায্য লাগতো। জায়েদ হাসি মুখে বলল, বলো আয়েশা, আজ আমি খুব খুশি। তুমি যা চাইবে তাই দেব। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা দড়াম করে খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছেন স্বয়ং শেখ আরমান। তার পিছনে 2 জন বডিগার্ড। আরমান সাহেবের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তিনি হুঙ্কার দিয়ে বললেন, কি সাহস তোমার? এক সামান্য ভিখারির মেয়ে হয়ে আমার ছেলেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? টাকা চাই তোমার, তাই না? তিনি 1 তোড়া রিয়াল আয়েশার মুখের উপর ছুঁড়ে মারলেন। নোটগুলো জায়েদের ক্যানভাসের উপর ছড়িয়ে পড়ল। শেখ আরমান বললেন, এই টাকা নাও আর আজকেই এই প্রাসাদ থেকে বিদায় হও। আর যদি আমার ছেলের আশেপাশে দেখি তাহলে তোমার লাশও কেউ খুঁজে পাবে না। জায়েদ চিৎকার করে উঠল, বাবা, তুমি ভুল করছো। কিন্তু আয়েশা ততক্ষণে অপমানে পাথর হয়ে গেছে। সে কি টাকাটা তুলবে নাকি নিজের সম্মান বাঁচাবে? আয়েশা কাঁদল না। সে ধীরে ধীরে নিচু হল। শেখ আরমান বাঁকা হাসি দিলেন। ভাবলেন মেয়েটি এক্ষুনি টাকাগুলো কুড়িয়ে নেবে। কিন্তু না, আয়েশা মেঝের ওপর থেকে জায়েদের পরা রং তুলিটা তুলে নিল। টাকাগুলো স্পর্শও করল না। সে সোজা হয়ে দাঁড়িয়ে শেখ আরমানের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু ভিখারি নই। আমি এখানে কাজ করতে এসেছি, ভিক্ষা করতে নয়। আমার বাবার চিকিৎসার টাকার খুব দরকার ছিল, কিন্তু আমার আত্মসম্মানের দাম তার চেয়েও বেশি। এরপর সে জায়েদের দিকে ফিরে ভেজা গলায় বলল, ভালো থাকবেন স্যার, আপনার ক্যানভাসে রং ফিরেছে, এটাই আমার পাওয়া। জায়েদ অসহায়ভাবে দেখল তার জীবনের একমাত্র রঙের উৎসটি অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আয়েশা সেদিনই তার সামান্য জিনিসপত্র গুছিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলো। তার হাতে কোনো টাকা নেই। দেশে ফোন করে কি বলবে সে জানে না। সে রিয়াদের এক ছোট লেবার ক্যাম্পে আশ্রয় নিল, কিন্তু তার মন পড়ে রইল সেই প্রাসাদে। অন্যদিকে আল নূর ভেলা আবার আগের মতো অন্ধকার হয়ে গেল। জায়েদ খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সে তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিল, তুমি আমার জীবন থেকে তাকে তাড়িয়ে দিয়েছ যে আমাকে বাঁচতে শিখিয়েছিল। তুমি যদি তাকে ফিরিয়ে না আনো, আমি আর কোনো দিন রং তুলি ধরব না, দরকার হলে না খেয়ে মরব। শেখ আরমান প্রথমে বিষয়টাকে ছেলের জেদ হিসেবে নিলেন, কিন্তু 3 দিন যখন জায়েদ জল স্পর্শ করল না, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি গোপনে তার বিশ্বস্ত লোক লাগালেন আয়েশার খোঁজ নিতে। তিনি জানতে চাইলেন মেয়েটি আসলে কেমন, সে কি সত্যিই টাকা চায়নি নাকি এটা কোনো নাটক ছিল। গোয়েন্দারা খবর আনল আয়েশা লেবার ক্যাম্পে আছে। সে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মহাজনের ভয়ে যেতে পারছে না। সে কারো কাছে হাত পাতেনি, এমনকি প্রাসাদের অন্য কর্মচারীরা তাকে টাকা দিতে চাইলেও সে নেয়নি। শেখ আরমান অবাক হলেন। আজকের দিনে এমন সততা বিরল। এদিকে দেশে মহাজন তালুকদার আয়েশার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। আয়েশা ফোনে সেই খবর পেয়ে দিশাহারা হয়ে গেল। সে এয়ারপোর্টের দিকে রওনা দিল। যা হয় হবে। ঠিক যখন সে চেক ইন কাউন্টারের দিকে যাচ্ছে, হঠাৎ তার পথ আটকাল 2 জন স্যুট টাই পরা লোক। মিস আয়েশা, শেখ আরমান আপনাকে তলব করেছেন। আয়েশা ভাবল হয়তো পুলিশে দেবে। সে ভয়ে কাঁপতে কাঁপতে আবার সেই প্রাসাদে ফিরে এলো। ড্রয়িং রুমে শেখ আরমান বসে আছেন, পাশে দুর্বল শরীরের জায়েদ। শেখ আরমান গম্ভীর গলায় বললেন,
আমি খোঁজ নিয়েছি, তোমার বাবার অবস্থা খুব খারাপ, আর মহাজন তোমাদের বাড়ি দখল করেছে। আয়শা মাথা নিচু করে বলল, জি স্যার। আরমান বললেন, আমি তোমার সব ঋণ শোধ করে দিয়েছি, তোমার বাবাকে এখন ঢাকার সেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়শা বিশ্বাস করতে পারছিল না, সে হাঁটু গেড়ে বসে পড়ল। স্যার, আপনি আপনি কেন করলেন এটা? আমি তো... আরমান সাহেব তার হাত ইশারায় থামিয়ে দিয়ে বললেন, টাকার জন্য নয়, তুমি সেদিন যে টাকাগুলো তোলনি সেটাই ছিল তোমার পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম আমার ছেলের পছন্দ ভুল কিনা। তুমি প্রমাণ করেছ তুমি সোনার চেয়েও খাঁটি। এরপর সে জায়েদের দিকে তাকিয়ে বলল, আমার ছেলে তোমাকে ভালোবাসে, আর আমি চাই না আমার ছেলে আবার অন্ধকারের অতলে হারিয়ে যাক। তুমি কি এই রাগী, জেদি আর পঙ্গু ছেলেটার দায়িত্ব সারা জীবনের জন্য নিতে পারবে? জায়েদ হুইল চেয়ার চালিয়ে আয়েশার কাছে এলো, তার হাতে একটা ছোট্ট বক্স। ভেতরে হীরের আংটি নয়, বরং একটা শামুক, সেই শামুকটা যেটা আয়েশা একদিন বাগান থেকে কুড়িয়ে জায়েদকে দিয়ে বলেছিল, শামুকের খোলসটা শক্ত কিন্তু ভেতরটা নরম, ঠিক আপনার মতো। জায়েদ বলল, আয়েশা, আমি হয়তো দৌড়াতে পারি না, কিন্তু তোমার হাত ধরে আমি বহু দূর হাঁটতে চাই। তুমি কি আমার হবে? আয়েশার দু চোখ বেয়ে আনন্দের বন্যা নামল। সে কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নাড়ল। এরপরের দৃশ্যটা ছিল স্বপ্নের মতো। সৌদি আরবের ইতিহাসে অন্যতম জাঁকজমকপূর্ণ বিয়ে। বাংলাদেশ থেকে আয়েশার বাবা মাকে স্পেশাল ফ্লাইটে নিয়ে আসা হলো। যমুনার চরের সেই জীর্ণ কুঁড়েকরের মানুষগুলো আজ রাজপ্রাসাদের মেহমান। আয়েশাকে সাজানো হলো রাজবধূর সাজে, তার পরনে দামি হীরা জহরত, কিন্তু তার মুখের হাসিটা ছিল তার চেয়েও উজ্জ্বল। জায়েদও আধুনিক চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। বিয়ের দিন সে ক্রাচের ভর দিয়ে হলেও নিজের পায়ে দাঁড়িয়ে আয়েশাকে কবুল বলেছিল। বিয়ের রাতে রিয়াদের ঝলমলে শহরের দিকে তাকিয়ে জায়েদ আয়েশাকে বলল, জানো আয়েশা, লোকে বলে আমি তোমাকে উদ্ধার করেছি, কিন্তু সত্যিটা হলো তুমি আমাকে বাঁচিয়েছ। গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু আয়েশা তার শেকড় ভোলেনি। প্রতি বছর তারা দুজনে বাংলাদেশে আসে। সিরাজগঞ্জের সেই চরে তারা একটা হাসপাতাল আর স্কুল তৈরি করে দিয়েছে। আয়েশা প্রমাণ করেছে, সততা আর ধৈর্য থাকলে বালুচরের মেয়েও রাজপ্রাসাদের রানী হতে পারে।